মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি চলছে। রায় বহাল থাকবে আশাবাদ প্রসিকিউটরের। আজ কার্যতালিকায় আছে সাকা চৌধুরীর শুনানিও। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার। জীবননাশের হুমকি নিয়েও পুলিশের ওপর আস্থা না থাকায় থানায় জিডি করেন না অনেক মানুষ। ফল না পাওয়ায় নিশ্চিত হচ্ছে না অধিকার, নানা অজুহাত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত, দাবি ফরাসি তদন্ত সংস্থার। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা প্রেসিডেন্ট ওলাদের। ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের। এবং নিরাপত্তা ইস্যুতে অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও কোনো ছাড় না দেওয়ার প্রত্যয় বাংলাদেশের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের ওপর আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। এখন চলছে রাষ্ট্রপক্ষের শুনানি। সকাল ৯টায় প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে মুজাহিদের শুনানি শুরু হয়। এ সময় রায় পুনর্বিবেচনার জন্য রায়ের বিভিন্ন দিক তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবীরা। মুজাহিদের শুনানির পর সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ৩০ সেপ্টেম্বর সাকা ও মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন আসামি পক্ষ। পরবর্তীতে শুনানির দিন ১৭ নভেম্বর নির্ধারণ করেন আপিল বিভাগ। গতকাল সাকা চৌধুরীর বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রীর করা রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেন আদালত। এদিকে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ওই বেঞ্চের কার্যতালিকার ৪ নম্বরে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানির জন্য রাখা হয়েছে। রিভিউ শুনানির পর রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুলিন আফরোজ। কাদের মোল্লার মামলা রিভিউতে বলা হয়েছে যে এই ধরনের রিভিউ মামলাতে মানে রিভিউ স্টেজে এই ধরনের কোনো কিছু তোলা যায় না। জাস্ট পয়েন্ট অফ এরার বা মিস্টেকটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা তারা করতে পারে। আমার কাছে মনে হয় না যে রিভিউতে তেমন কোনো চেঞ্জ আসবে, কারণ যে আর্গুমেন্ট ডিফেন্স দিয়েছে তাতে আমার কাছে মনে হয় না মিস্টেক বা এরার তারা আইডেন্টিফাই করতে পেরেছে। সুতরাং আমি আশা করছি একই রায় বহাল থাকবে। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। আফজাল। মামুন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যে রিভিউ আবেদন করা হয়েছিল, তো সেই আবেদনে মূলত ৩৩টি যুক্তি দেখানো হয়েছিল মুজাহিদকে খালাস চেয়ে। তো আমরা দেখেছি যে আজকে সকাল ৯টা ৫ মিনিটে মূলত রিভিউ শুনানিটি শুরু হয় এবং মুজাহিদের পক্ষে রিভিউ শুনানিটি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে ৭১-এ মুজাহিদকে যে বুদ্ধিজীবী হত্যা দায়ে দণ্ড দেওয়া হয়েছিল এবং আলবদরের কমান্ডার হিসেবে তুলে ধরা হয়েছিল, তো সাক্ষ্য প্রমাণে আসলে রাষ্ট্রপক্ষের যে সাক্ষ্য প্রমাণ ছিল সেই সাক্ষ্য প্রমাণে আসে নাই এবং সেই কারণে মুজাহিদ খালাস পেতে পারে। আমরা দেখেছি যে এই ৯টা ৫ মিনিট থেকে শুরু হয়ে বেলা ১০টা ৫০ মিনিট পর্যন্ত মূলত আসামি পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে। এরপরে মুজাহিদের আইনজীবী বলেন যে তারা তাদের শুনানি শেষ করেছেন এবং মুজাহিদের আইনজীবী শুনানি শেষের পরে মূলত রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে তাৎক্ষণিকভাবে ১০টা ৫০ মিনিটে এবং ৫ মিনিট শুনানি করার পরে মূলত কোর্ট আধা ঘন্টার একটা বিরতি যায় এবং 11:30 থেকে আবার মূলত রিভিউ শুনানি শুরু হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এখন তার বক্তব্য উপস্থাপন করছেন মুজাহিদের যাতে মৃত্যুদণ্ড বহাল থাকে সেই সপক্ষে। তো রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম যদি বলার চেষ্টা করছেন যে মুজাহিদকে যে বুদ্ধিজীবী হত্যার দায়ে দণ্ড দিয়েছেন এবং বলা হচ্ছে যে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে মুক্তিযুদ্ধ সপক্ষের লোকজনকে ধরে এনে হত্যা করা হয়েছে, আটক করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং বলা হচ্ছে যে তার সপক্ষে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন মুজাহিদের অভিযোগের পক্ষে এবং যার কারণে সেই দণ্ড বহাল থাকার পক্ষে তিনি যুক্তি তুলে ধরছেন এবং তিনি বলছেন যে যেহেতু আপিল বিভাগ একটি রায় দিয়েছিল যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে তখনই আসলে রিভিউ চাওয়া যাবে যখন রায়ে আসলে বড় ধরনের কোনো ভুল থাকে, অর্থাৎ ভুল আইনে বিচার হয়েছে বা রায়ের শাব্দিক কোনো ভুল ত্রুটি হয়েছে, সেই দিক বিবেচনায় নিয়ে মূলত আসামিপক্ষ রিভিউ চাইতে পারবেন। তো অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম যদি বলছেন যে আসামিপক্ষ যে
যে আসলে রিভিউ চেয়ে যে আবেদন করেছেন সেই আবেদনের কোনো সারবত্তা নেই, এবং তারা বলছেন যে আপিল বিভাগ যে চূড়ান্ত রায় দিয়েছিলেন সেই রায়টি বহাল থাকবে, এবং বলা হচ্ছে যে আসামি পক্ষের রিভিউ আবেদনের কোনো যৌক্তিকতা নেই, এবং এরপরই মূলত এখন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করছে। আমরা আশা করছি যে একটার মধ্যেই রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে এবং এরপরে আদালত সিদ্ধান্ত জানাবেন যে আসলে আজকেই রিভিউর পূর্ণাঙ্গ রিভিউর রায় তিনি ঘোষণা করবেন না বা কোনো সময় নেবেন অথবা পরবর্তী কোনো দিন তারিখ দিন ধার্য করবেন কিনা এ বিষয়ে আদালত কিছুক্ষণের মধ্যে হয়তো সিদ্ধান্ত নেবেন, সেটি একটা নাগাদ হয়তো হতে পারে বলে আমরা যতটুকু আশা করছি। তো এই ছিল মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সর্বশেষ খবর। মামুন। আফজাল, পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মাহমুদ মুজাহিদের রিভিউ আবেদনের উপর আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে ইতোমধ্যেই। এখন চলছে রাষ্ট্রপক্ষের শুনানি এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি পরের খবরে। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা, বন্দি বিনিময়, মাদক চোরাচালান সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত একসাথে কাজ করতে সম্মত হয়েছে। সকালে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা নয়াদিল্লি এ বিষয়ে একমত হয়। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে দুই দেশই অঙ্গীকার করেছে। এছাড়া সীমান্তে কোনোভাবেই যেন উত্তেজনা বিরাজ না করে সে ব্যাপারে সজাগ থাকবে দুই দেশ। ভিসা জটিলতা কি করে আরো সহজ করা যায় সে ব্যাপারেও দুই দেশ কাজ করবে একই সঙ্গে। বৈঠকে সমুদ্র সীমায় মানব পাচার সহ বাংলাদেশ সীমান্তে অবৈধ ট্রলার প্রবেশ বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেয়ার ব্যাপারেও আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র সচিব। সীমান্তে যাতে ফায়ারিং, হত্যা এবং এগুলো কম ঘটে এবং এটি শূন্যের কোটায় ফিরে আসে। ভারতের তরফ থেকে আমাদের বলা হয়েছে তারা যদি কোনো তথ্য পায় সেগুলো ইমিডিয়েটলি আমাদের সাথে শেয়ার করবে। আমাদের ইন্টেলিজেন্সের সাথে যারা কাজ করেন তারাও এ ব্যাপারে সবাই সতর্ক আছেন। কাজে আমার মনে হয় যে আমরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে, ইন্টেলিজেন্স শেয়ারিং এর মাধ্যমে, এনফোর্সমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের টেরোরিজমের বিরুদ্ধে, ইনসার্জেন্সির বিরুদ্ধে আমরা একমত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে নাইকো দুর্নীতি মামলায় ৩০ নভেম্বর আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুপুরে সময় সংবাদকে তিনি একথা জানান। এ সময় তিনি আরো বলেন, যদি বেগম খালেদা জিয়া ওই সময়ের আগে দেশে ফিরতে না পারেন তাহলে সময় আবেদন করা হবে। বিশেষ জজ আদালত নাম্বার ৯ তিনি আদেশ করেছেন যে আগামী ৩০-১১ তারিখে বেগম খালেদা জিয়ার উপস্থিতির জন্য দিন ধার্য করেছেন। আপনারা অবগত আছেন যে তিনি বাংলাদেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন চিকিৎসার জন্য। যদি এর মধ্যে তিনি আসেন তাহলে আমরা ৩০ তারিখে বেগম জিয়া উপস্থিত হবেন, আর যদি না আসেন, এর মধ্যে সুস্থ না হন, তাহলে অসুস্থতার গ্রাউন্ড দেখে আমরা বেগম জিয়ার আইনজীবী হিসেবে আবার সময়ের আবেদন করব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর আস্থা না থাকায় জীবননাশের হুমকি নিয়েও থানায় জিডি বা সাধারণ ডায়েরি করতে আগ্রহী হন না সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আশানুরূপ ফল না পাওয়ায় সাধারণ ডায়েরির মাধ্যমে নাগরিক সেবা পাওয়ার অধিকারও নিশ্চিত হচ্ছে না। সাবেক আইনমন্ত্রী বলেন, সাধারণ ডায়েরির মাধ্যমে নাগরিকদের যে কোনো আইনি সেবা এবং সর্বত্র জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, থানায় লোকবলের অভাব সহ নানা সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না তারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। ট্রেড লাইসেন্স হারিয়ে গেছে, জিডি করতে গেছি, বাধ্য হয়ে না গেলে উপায় নাই। কারোর যদি 500 না 1500 দিতে হইতো তাইলে ওইখানে যাইতাম না। পুলিশ এত খারাপ জিনিস, মানুষ থানা পুলিশ দেখলে হয়রানি বোধ করে, এই জন্য কেউ যাইতে চায় না। দুই কাতলারা তারা বড় যে ফোন দিলে তো সিটিসি সবাই মনে করেন যে প্রশাসন সবাই কাজ করে তাদের জন্য, আর সাধারণ মানুষের জন্য আল্লাহ আছে। এই হলো সাধারণ ডায়েরি করতে যাওয়া সাধারণ মানুষের অভিজ্ঞতা। কেউ কেউ সুবিধা পেলেও অনেক সময় বিমাতা সুলভ আচরণের কারণে পারতপক্ষে সাধারণ ডায়েরি করতে যেতে রাজি হন না অনেকে। হুমকির প্রেক্ষিতে আমি একবার থানায় আমি জিডি, তখন বলছে জিডি করার প্রয়োজন নাই, আমরা আপনাকেই করবো। সেখান থেকে বাসা ছেড়ে আমার অন্য জায়গায় আছে, আমি কাউকে জানাচ্ছি না আমি কোন জায়গায় আছি, পুলিশকে জানাচ্ছি না, কারণ পুলিশের মাধ্যমেও আমি কোন জায়গায় আছি সেটাও ফাইন্ড হয়ে যেতে পারে, ফলে আমি আরো বেশি অনিরাপদ থাকবো। থ্রেটগুলো গুরুত্ব সহকারে দেখার পরেও জিডি করে এর দ্বারা আমার কোনো উপকার হবে এটা আমি এতটুকু বিশ্বস্ততা নিতে পারছি না। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এমন সব কারণে গুরুত্ব হারাচ্ছে সাধারণ ডায়েরি ব্যবস্থা। কাজীর গরুর কেতাবে আছে, গোয়ালে নেই। অ্যাডহক ভিত্তিতে একটা জিডি করলে পরে কিছুদিনের জন্য পুলিশ সেটা হয়তো লুক আফটার করে, তারপর সেটা হয়তো আবার চলে যায়। আমি মনে করি পুলিশ অ্যাজ ইনস্টিটিউশন তার যে ল্যাকিং
তারই একটা রিফ্লেকশন এই জিডি কার্যকারিতা না থাকা। অনেকগুলো ইভেন্ট আমাদের থাকে, প্রত্যেকটা ইভেন্ট আমাদেরকে দেখতে হয়। তো লোকবল, যদি পর্যাপ্ত লোকবল থাকে, আমরা প্রত্যেকটা বিষয়কে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দেখতে পারবো। তবে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে বলে জানান সাবেক আইনমন্ত্রী। ঘটনা ঘটার আগে কিন্তু জিডিটা হয়, জিডি করার পরে সার্বক্ষণিক ব্যবস্থা নিতে হবে কথা, অ্যালার্ট থাকা, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যালার্ট করে দেওয়া যে আমি অ্যাপ্রিহেন্সিভ, যাতে করে এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে। সাধারণ ডায়েরির প্রক্রিয়া এবং নাগরিক সেবা যথাযথভাবে নিশ্চিত করা গেলে অনেক সময় বড় বড় দুর্ঘটনা যেমন রোধ করা সম্ভব, তেমনি মামলা করার প্রবণতাও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এরই মধ্যে ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের উপর দুপক্ষেরই শুনানি শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণা করা হবে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল। মামুন, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে আসলে রাষ্ট্রপক্ষ তার শুনানি করছিলেন, তো আমরা এর মধ্যে জানতে পেরেছি যে রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি তার পক্ষে বক্তব্য দেওয়া শেষ করেছেন। অর্থাৎ বলা চলে যে মুজাহিদের মামলার আজকে রিভিউয়ের শুনানি শেষ হয়ে গেল এবং আগামীকালকেই মূলত এই রিভিউ বিষয়ে আদেশ দিবেন, অর্থাৎ রায় দিবেন। তার আপিল বিভাগ তাদের সিদ্ধান্ত জানাবেন যে আসলে মুজাহিদের ফাঁসির দণ্ডটি বহাল থাকবে কিনা। তো এরপরে আমরা যতটুকু দেখেছি যে আজকে সকাল ৯টা ৫ থেকে মূলত রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ শুনানি শুরু করে। আসামি পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তিনি শুনানি শুরু করেছেন এবং প্রায় ১১টা পর্যন্ত মূলত এই শুনানি হয় এবং এরপরেই মূলত রাষ্ট্রপক্ষ শুরু করেন। রাষ্ট্রপক্ষ অর্থাৎ আধা ঘন্টার ব্যবধানেই মূলত তার বক্তব্য শেষ করেন এবং রাষ্ট্রপক্ষ যেটি বলার চেষ্টা করেছেন যে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুজাহিদকে যে দণ্ড দিয়েছিলেন সেই দণ্ডই বহাল থাকবে। কারণ তারা বলছেন যে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এবং বুদ্ধিজীবী হত্যায় মুজাহিদ যে জড়িত সেই বিষয়ে তারা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ তুলে ধরেছেন এবং যার কারণে বলা চলে যে আগামীকাল রিভিউর রায়ে মূলত এই শুনানি বহাল থাকবে। তো আমরা দেখেছি যে মুজাহিদের গত বছরের 16ই জুন মূলত জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকে এবং এরপরেই আসামি পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। আপিল বিভাগেও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকে এবং এরপরেও তারা এই আপিল বিভাগের যে রিভিউ রায়টি পুনর্বিবেচনা করে রাষ্ট্রপক্ষ আবেদন করেন এবং সেই আপিলের রিভিউর আবেদনের শুনানি মূলত আজকে শেষ হয়ে গেল। আগামীকালকে মূলত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ। এরপরে আমরা যতটুকু জানি যে কালকে আদেশের পরে যদি মুজাহিদের রিভিউ আবেদনটি খারিজ হয়ে যায় এবং যদি মুজাহিদের রিভিউ আবেদনটি খারিজ হয়ে যায় এবং সেই রিভিউয়ের আদেশটি মূলত সুপ্রিম কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এবং কারা কর্তৃপক্ষ মূলত সরকারের সিদ্ধান্তের আলোকেই মুজাহিদের রায় কার্যকর করতে পারবে। তো আমরা যতটুকু বলতে পারি যে মুজাহিদের যে সর্বোচ্চ শাস্তি বহাল রাখার যে রাষ্ট্রপক্ষের যে আবেদন, সেই আবেদনের শুনানি শেষ হয়ে গেল। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসামি পক্ষের আইনজীবীরা তারা আদালত থেকে বেরিয়ে যাচ্ছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা তাদের প্রত্যাশার কথা তুলে ধরবেন এবং এরপরে মূলত রাষ্ট্রপক্ষ থেকে তাদের বক্তব্য তুলে ধরা হবে এবং আগামীকাল যে পুনর্বিবেচনার রায় হবে সেই রায়ে তারা কি ধরনের ফলাফল বা কি ধরনের রায় আশা করছেন সেই বিষয়ে হয়তো আমাদেরকে জানাবেন। তো কামরুজ্জামান মামুন, আমরা জানি যে মুজাহিদ আলবদরের বাহিনীর কমান্ডার ছিলেন এবং বলা হয়েছিল যে আলবদর বাহিনী বুদ্ধিজীবীদের ৭১ বুদ্ধিজীবীদের হত্যা করেছে এবং সেই বুদ্ধিজীবী মূলত হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং স্বাধীনতার অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন শেষ পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই বুদ্ধিজীবীদেরকেই মূলত মুজাহিদ হত্যা করেছেন প্ল্যান করে। অর্থাৎ মুজাহিদ বুদ্ধিজীবীদের কমান্ডার ছিলেন এবং তার নেতৃত্বেই ৭১ হত্যা গণহত্যার ঘটনা ঘটেছে এবং বুদ্ধিজীবীদের হত্যা হয়েছে এবং সেই হত্যার দায়ে মূলত গত বছরের 16ই জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন এবং সেই রায়ের প্রেক্ষিতেই আসামিপক্ষ খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন এবং আপিলেও মূলত মুজাহিদের যে আবেদনটি সেটি খারিজ হয়ে যায় এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এটি বহাল থাকে এবং এরপরেই মূলত আবার তারা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি রিভিউ চেয়ে আবেদন করেছেন এবং এরপরেই মূলত আজকে শুনানি শেষ হলো এবং আসামি পক্ষ যেটা
বলার চেষ্টা করছেন যে আগামীকাল আপিল বিভাগ তাদের পূর্ণাঙ্গ রায় দিবেন এবং সেই রায়ে মুজাহিদ খালাস পাবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে মুজাহিদের পক্ষে যে ধরনের সাক্ষ্য প্রমাণ রয়েছে তাতে রায় কমার কোনো সুযোগ নেই, তারপরেও তারা আপিল বিভাগের রায়ের জন্য অপেক্ষা করছেন। আর যদি বলে রাখি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যা বিএনপির আরেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানির কথা ছিল, তো সেটি আসামিপক্ষ আবেদন করেছে এবং এই আবেদনের প্রেক্ষিতে আজকে আসলে শুনানি হচ্ছে না এবং এটি হয়তো আগামীকালের কার্যতালিকায় থাকলেও থাকতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই ছিল আসলে কামরুজ্জামান মামুন আপিল বিভাগের অর্থাৎ মুজাহিদের রিভিউ শুনানি নিয়ে সর্বশেষ খবর। মামুন। দর্শক, ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের উপর দুপক্ষেরই শুনানি শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং আগামীকাল প্রধান বিচারপতি এস.কে সিনহা নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন এবং সে খবরই সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি পরের খবরে। আজও দেশের বিভিন্ন স্থানে রাতভর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী সহ ৩৪৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে আটককৃতদের মধ্যে অনেকেই নাশকতার মামলার আসামি। পুলিশ জানায় নাশকতা প্রতিরোধে গত বেশ কিছুদিন ধরে দেশব্যাপী অভিযান চালাচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এরই অংশ হিসেবে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলাদা মামলায় জামায়াত বিএনপির ৪ নেতাকর্মী সহ ৫২ জনকে গ্রেফতার করা হয়। একই সময় নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম থেকে ১২৯ জন, গাইবান্ধায় ৪৮ জন ও যশোর থেকে ৫৩ জন এবং সুনামগঞ্জে ৫২ জনকে আটক করা হয়। এছাড়া কুমিল্লায় ১৫, কুষ্টিয়ায় ২০, ঝিনাইদহে ১৭, মানিকগঞ্জে ৯ ও নওগাঁ এবং বেনাপোলে ২ জনকে আটক করে যৌথ বাহিনী। সময় সংবাদ আরও থাকছে। চট্টগ্রামের হালি শহরে শিশু ইয়াসিন আরাফাত হত্যার দায়ে ৪ জনের ফাঁসির আদেশ, ১ জন খালাস। সাধারণ মানুষ সচেতন ও তৎপর হলেই অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব, আর তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজের বিশিষ্টজনরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দেশে ক্রমবর্ধমান সহিংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে রুখে দাঁড়াও বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তারা একথা বলেন। এ সময় জনগণ সক্রিয় না হলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ব্লগার, লেখক, প্রকাশক, হত্যাকারীদের শনাক্ত করতে এগিয়ে আসার আহ্বান জানান। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যুদ্ধাপরাধীদের বিচার যৌক্তিক পরিণতি পাবে বলেও আশা প্রকাশ করেন তারা। যুদ্ধাপরাধ করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচারের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক নানা রকম বাধা এবং অপপ্রচার দেখা যাচ্ছে। আমরা এর নিন্দা করি। যারা ইসলামের নামকে ব্যবহার করছে, সেই মৌলবাদী শক্তি একের পর এক ব্লগার অর্থাৎ মুক্তবুদ্ধি চর্চার যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে নিঃশেষ করে দিতে চায়। এর বিরুদ্ধে আমাদের জনগণ সক্রিয় হবেন। প্যারিস প্রসঙ্গ। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি তদন্ত সংস্থা। হামলার পর ফ্রান্সে এখন যুদ্ধাবস্থা চলছে উল্লেখ করে যে কোনো মূল্যে আইএসকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। ফ্রান্স জুড়ে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে পার্লামেন্টে একটি বিল তোলার প্রস্তাবও দেন তিনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে আইএস। প্যারিসের হামলার পর সিরিয়ায় নতুন করে বিমান হামলা আর ফ্রান্স জুড়ে জঙ্গি বিরোধী অভিযান জোরদারের পর মঙ্গলবার ফরাসি পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলাদ। জঙ্গি গোষ্ঠী আইএসকে ধ্বংস করতে ফ্রান্স দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। প্যারিসে হামলার পর ফ্রান্স এখন যুদ্ধাবস্থায় রয়েছে বলেও এ সময় জানান ওলাদ। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, এমনকি তারা কোনো বিশেষ জাতিগোষ্ঠীরও প্রতিনিধিত্ব করে না। যেসব সন্ত্রাসী গোষ্ঠী শুধু ফ্রান্স নয়, পুরো বিশ্বের জন্যই হুমকি, সেই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এবং এই যুদ্ধ অব্যাহত থাকবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়ন করা হবে। প্যারিসে হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি তদন্ত সংস্থা। ২৭ বছর বয়সী আব্দেল হামিদ আবাউদ নামে ওই ব্যক্তি সিরিয়ায় বসবাসরত বেলজিয়ামের নাগরিক
বলে জানানো হয়। আবাউট ইউরোপে আগের কয়েকটি পরিকল্পিত হামলার হোতা বলেও এ সময় জানান গোয়েন্দারা। এর আগে সোমবার প্যারিস হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজন সালে আবদেসালামকে ব্রাসেলস থেকে আটক করার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও পরে তা অস্বীকার করে বেলজিয়ান পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলায় যেসব দেশ অংশ নিয়েছে তাদেরকে প্যারিস হামলার মতো পরিণাম ভোগ করতে হবে বলেও ভিডিওটিতে হুমকি দেওয়া হয়। ভিডিও বার্তায় অস্ত্র হাতে এক ব্যক্তিকে আইএসের হয়ে যুক্তরাষ্ট্র সহ সিরিয়ায় বিমান হামলা চালানো অন্যান্য দেশকেও হামলার হুমকি দিতে দেখা যায়। ইরাকে আইএসের একটি উপদল ভিডিও বার্তাটি প্রকাশ করেছে বলা হলেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অনয় কর্মকার, সময় সংবাদ। দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রায় দেওয়া হবে কাল। এই মুহূর্তে ব্রিফ করছেন আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটাকে বলা হয় তার বিরুদ্ধে আমরা বলেছি যে এই আলবদর আমরা একটি ভেন্টুইস্ট জেনারেলসের একটা ইন্টারভিউ আমরা দিয়ে উপস্থাপন করেছি। সেখানে বলা হয়েছে এই আলবদরা সরাসরি সেনাবাহিনীর আওতায় ছিল, একে নিয়াজির আওতায় ছিল। অতএব এই ক্ষেত্রে যে অপরাধ হয়েছে সেই অপরাধের দায় দায়িত্ব সে যদি স্পেসিফিক ওভারড্যাট তার বিরুদ্ধে না থাকে তাহলে এই দায় দায়িত্ব তার ঘাড়ে চাপানো দেওয়া যাবে না এবং এই কারণে তাকে এই ধারায় সাজাও দেওয়া যাবে না। মাননীয় আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনেছেন এবং আগামীকাল রায়ের তারিখ নির্ধারিত করেন। চট্টগ্রামে শিশু ইয়াসিন আরাফাত হত্যা মামলায় 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার আরও এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সকালে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক ও চৌধুরী এনাম এ রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, চট্টগ্রামের হালিশহর থেকে 2012 সালে 7 বছর বয়সী ইয়াসিন আরাফাতকে অপহরণ করা হয়। পরদিন সকালে সীতাকুণ্ডের সলিমপুর থেকে আরাফাতের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সীতাকুণ্ড থানায় আরাফাতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ইদ্রিস মিয়া ও তার স্ত্রী রাবেয়া, ওমর ফারুক, মোহাম্মদ সুজন এবং মোহাম্মদ আনোয়ারকে আসামি করা হয়। এর মধ্যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 4 জনের দোষ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। এছাড়া হত্যাকাণ্ডের সময় রাবেয়া উপস্থিত থাকলেও সরাসরি জড়িত থাকার প্রমাণ না মেলে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। সিলেটে শিশু আবু সাইদ হত্যা মামলায় পুলিশের বরখাস্তকৃত এক সদস্য সহ 4 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সকাল 11টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান, ওলামা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব, র্যাবের সোর্স আতাউর ও মাহিব হোসেন মাসুমকে আদালতে হাজির করা হয়। বিচারক আব্দুর রশিদ মামলার শুনানি শেষে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন। গত 11 মার্চ সকালে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশু আবু সাইদকে হত্যা করে অভিযুক্ত কনস্টেবল এবাদুর রহমান। 14 মার্চ এবাদুর রহমানের বাসার চিলেকোঠা থেকে আবু সাইদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন সাইদের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আগামী বৃহস্পতিবার প্রথম সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৈদ্যুতিক খুঁটি ছাড়াই বরগুনার বৈঠাকাটা এলাকায় টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। প্রায় 3 কিলোমিটার এলাকায় বিভিন্ন গাছের সঙ্গে তার বেঁধে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এসব গাছ বিদ্যুৎ পরিবাহী হওয়ায় চরম ঝুঁকিতে আছেন এলাকাবাসী। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, তারাও জানেন না কেন এভাবে লাইনটি নেওয়া হয়েছে। SM সিফাতের তোলা ছবিতে আরও জানাচ্ছেন MA আজিম। বরগুনার উপকেন্দ্র থেকে যে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে বৈঠাকাটা এলাকায় বিদ্যুৎ দেয়া হয়েছে, তাতে শুরুর দিকে 4 থেকে 5টি বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করা হয়েছে। কিন্তু এরপরের প্রায় 3 কিলোমিটার এলাকায় নেই কোনো বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে বিভিন্ন গাছের সাথে বেঁধে, ফলে এলাকার গাছগুলো হয়ে পড়েছে বিদ্যুৎ পরিবাহী। এলাকার শিশুদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকছেন অভিভাবকরা। অন্যদিকে পর্যাপ্ত ভোল্টেজ না থাকায় বিদ্যুৎ থাকা সত্ত্বেও চালানো যাচ্ছে না টিভি, ফ্রিজ সহ ইলেকট্রিক সামগ্রী। নামে মাত্র বিদ্যুৎ পাচ্ছি, যে ভোল্টেজ তাতে আমাদের ফ্রিজ টিভি চলে না। বাচ্চা কাচ্চা রোডে আসলে এবং বাসায় থাকলে খুব ভয়াবহ। গাছ ধরলে
বিদ্যুৎ শর্ট করে। সন্ধ্যার পরে বিশেষ করে ভোল্টেজটা কম থাকে। অবশ্য ঝুঁকির কথা স্বীকার করলেও ঝুঁকিপূর্ণভাবে কেন সঞ্চালন লাইনটি নির্মাণ করা হয়েছে তা বলতে পারছে না জেলার বিদ্যুৎ বিভাগের শীর্ষ এ কর্মকর্তা। যাই না শুনে কেউ এরকম লাইন করার কথা না, কিন্তু এটা কিভাবে হয়েছে আসলে এটা আমি এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। তদন্ত করলে যে অফিসাররা এর সাথে সংশ্লিষ্ট তারা সমস্যায় পড়বে। 2007 সালে নির্মিত এই লাইনটিতে 220 ভোল্ট সঞ্চালিত হয়। শুধু বৈঠাঘাটায় নয়, বরগুনার ধুপুতি এলাকায় নির্মাণ করা হয়েছে এমন বিদ্যুৎ সঞ্চালন লাইন। এ দুটি লাইন দিয়ে দুটি এলাকায় প্রায় 5 শতাধিক মানুষকে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও চরম ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার মানুষ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। তফসিল ঘোষণার আগেই নির্বাচনের হাওয়া বইছে দিনাজপুরের পৌরসভাগুলোতে। দলীয় মনোনয়ন ও ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। প্রথমবারের মতো দলীয় ব্যানারে নির্বাচন গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে উত্তরের জনপদ দিনাজপুরের 3টি পৌরসভায়। নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অলিগলিতে শুভেচ্ছা সংবলিত পোস্টার ব্যানারে প্রার্থিতা জানান দিচ্ছেন তারা। তবে দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনের সিদ্ধান্তে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে যোগ্য সৎ তাকেই আমরা সামনের পথে আমরা দেখব। এমন একজনকে চাচ্ছি যিনি আমাদের সার্বিক উন্নয়নের দিকে দৃষ্টি রাখে। স্থানীয় নির্বাচনগুলো প্রতীক দিয়ে না হওয়াই ভালো। এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। আর ক্ষমতার প্রভাব বিস্তারের পাশাপাশি তৃণমূলে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে বিএনপি ও জাতীয় পার্টি। স্থানীয় সরকার যদি রাজনৈতিক ব্যানারে এবং রাজনৈতিক প্রতীকে হয় তাহলে আমাদের নির্বাচন কমিশন আরো অধিকতর শক্তিশালী হবে। আমরা মনে করতেছি ভোটটা এইভাবে ভোট করলে সঠিকভাবে ভোটটা সঠিক হচ্ছে না বা হবে না। এতে ক্ষমতাসীন দলরা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এবং সুযোগ খুঁজবে। সাধারণ লোকেরা ভোট দেওয়ার সময়ও একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে এবং দলীয় দ্বন্দ্ব মারামারি অনেক একটা বাজে অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে বিশ্লেষকদের মতে হঠাৎ দলীয় প্রতীকের নির্বাচনে স্থানীয় সরকার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে। যোগ্য ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে যে প্রাধান্য দিয়ে থাকে এবং সেই সব জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ভালো মানুষ রয়েছে যারা নির্বাচন নিরপেক্ষ করতে চায়। আমিও ব্যক্তিগতভাবে মনে করি এই প্রয়াসটি খুব ভালো ফল নিয়ে আসবে না। মেয়াদ শেষ হওয়া দিনাজপুর পৌরসভায় 1,13,000, পার্বতীপুর পৌরসভায় 34,300 ও ফুলবাড়ী পৌরসভায় 25,700 ভোটার রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। আর্থিক সংকট আর নেতাদের দ্বন্দ্বে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আদিবাসী শিশুদের নিজ ভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের দাবি এভাবে চললে বিলুপ্ত হবে তাদের ভাষা। গবেষকদের অভিমত, বৃহৎ স্বার্থে ঐক্যমতে আসা উচিত আদিবাসী নেতাদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। আদিবাসী শিশুদের একটি প্রাথমিক স্কুল আদিবাসী অধ্যুষিত এলাকায় 2002 সালে জাতীয় আদিবাসী পরিষদ চালু করে এমন আরো 5টি স্কুল। বাংলা বইতে বাংলা হরফেই আদিবাসী ভাষা যুক্ত করে পড়ানো হয় এমন আরো 15টি স্কুলে। কিন্তু প্রায় 6 বছর ধরে এসব স্কুলে তাদের নিজ ভাষার বই সরবরাহ বন্ধ হয়ে গেলে কমতে থাকে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষকদের দাবি, শুধু বাংলায় পড়ালেখা বাচ্চাদের জন্য বুঝতে সহজ হচ্ছে না, সেই সাথে ভাষা বিলুপ্তিরও শঙ্কা তাদের। আগে যে আমরা আমাদের ভাষায় পড়াতাম তখন কিন্তু বাচ্চাদের পড়ানো খুব সহজ হতো। আমরা না পড়ানোর কারণে এখন আমাদের ভাষা অনেকটা বিলুপ্তের দিকে চলে যাচ্ছে। অন্যদিকে বাংলা হরফে জাতীয় আদিবাসী পরিষদের প্রকাশিত প্রাথমিক শ্রেণীর বই নিয়ে দ্বিমত পোষণ করেন তাদের অনেক নেতা। আমাদের নিজস্ব বর্ণমালা আছে, সেই বর্ণমালা দিয়ে আমাদের ওই ছোট্ট শিশুদের লেখাপড়া শেখানোর জন্য সেই বর্ণমালা দিয়ে বই তৈরি করা উচিত। তবে গবেষকরা বলছেন, দ্বন্দ্ব ভুলে ঐক্যমতে না আসলে শিক্ষাক্ষেত্রে এগুতে পারবে না আদিবাসী শিশুরা। আদিবাসীদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে দ্বন্দ্ব ভুলে একটা ঐক্যমতে জায়গায় আসতে হবে, অর্থাৎ তারা রোমান হরফ নেবেন নাকি বাংলা হরফ নেবেন। বর্তমানে বেসরকারি অনেক প্রতিষ্ঠান আদিবাসী ভাষায় শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করছে। বাংলা নাকি রোমান হরফ, কোন ভাষায় প্রকাশ করা হবে আদিবাসী শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার বই? সে দ্বন্দ্বেই রাজশাহীতে বন্ধ হয়েছে 17টি আদিবাসীদের স্কুল। রাজশাহী, গোদাগাড়ি,
বর্ষাপাড়া থেকে রাকিবুল হাসান, সময় সংবাদ। সরকার সম্প্রতি এনবিআরকে অর্থ পাচার মামলা তদন্তের ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি করলেও সংশ্লিষ্টরা মনে করেন এক্ষেত্রে একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন। আর অর্থনীতি বিশ্লেষকদের মতে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানকে একটি সমন্বিত কাঠামোতে আনতে হবে। হাজারা শিউলির রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে ভোজ্য তেলের চালানে তরল কোকেন ও গৃহস্থালী সামগ্রীর নামে ভারতীয় রুপি সহ মিথ্যা ঘোষণায় আনা একাধিক পণ্যের চালান আটক হয় গত কয়েক মাসে। এছাড়া আমদানি রপ্তানিতে যথাক্রমে পণ্যের দাম বাড়িয়ে কমিয়েও বিদেশে পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই রিপোর্টও বলছে বাংলাদেশ থেকে পাচার হওয়া 70% অর্থই যাচ্ছে বাণিজ্যিক লেনদেনে। সম্প্রতি আইনের মাধ্যমে সরকার এনবিআরকে অর্থ পাচারের মামলা তদন্তের ক্ষমতা দিলেও বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে তা যথেষ্ট নয় বলে মত বিশ্লেষকদের। পাচার বা অর্থায়নকে কমিয়ে আনতে হলে সার্বিক আর্থিক খাতে যে ধরনের লেনদেনগুলো হচ্ছে সেগুলো যাতে একটি সমন্বিত কাঠামোর ভিতরে নিয়ে আসা সম্ভব হয়। যে কোনো ধরনের ট্রানজাকশন হলে যাতে সেটি কি উদ্দেশ্যে হচ্ছে বা তার মধ্যে কোনো ধরনের সন্দেহজনক কোনো প্রবণতা রয়েছে কিনা সেটি দেখবার সুযোগ থাকে। তবে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান জানান, মিথ্যা তথ্যে আমদানি রপ্তানি বন্ধে একটি মূল্য নির্ধারণ ইউনিট করার উদ্যোগ নিচ্ছে এনবিআর। এনবিআর একটা নতুন প্রাইসিং ইউনিট হচ্ছে, বিশেষ করে আমদানি রপ্তানির বিষয়গুলো এটা অনলাইনে আমাদের এটা মনিটরিং হচ্ছে। এক্সপোর্ট করে রিপেট্রিয়েশন হচ্ছে কিনা কিংবা ইম্পোর্ট করে মাল আসছে কিনা এগুলোর বাংলাদেশ ব্যাংক থেকে এগুলো জোরদার করা হয়েছে। এদিকে শুল্ক সংক্রান্ত অপরাধ উদ্ঘাটন করলেও মুদ্রা পাচারের মামলা তদন্তে অভিজ্ঞতা না থাকার দুর্বলতা তুলে ধরেন এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। বিশেষায়িত একটা ইউনিট গঠন করা দরকার। তারা শুধুমাত্র এই মানি লন্ডারিং ইস্যুগুলো অথবা কেসগুলো উদ্ঘাটন করবে এবং তদন্ত করবে এবং প্রসিকিউশনের জন্য যা যা করা দরকার সেটি করবে। জিএফআই রিপোর্ট অনুসারে 2012 পর্যন্ত গত 10 বছরে বাংলাদেশ থেকে 1841 কোটি ইউএস ডলারের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গত 8 বছরেও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি যশোরের নোয়াপাড়া নৌবন্দর। বন্দরের স্থাপিত জেটির অধিকাংশই অকেজো, রয়েছে লোকবল সংকটও। সে সঙ্গে যোগ হয়েছে নাব্য সংকট, যে কারণে বন্দরটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা। তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। জুয়েল মৃধার তথ্য এবং শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1990 সালে সারের ব্যবসা ব্যাপকতা লাভ করায় নোয়াপাড়ার ব্যবসায়ীরা ভৈরব নদীর তীরকে বন্দর হিসেবে ব্যবহার শুরু করেন। 2004 সালে নোয়াপাড়াকে নৌবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়। আর 2007 সালে শুরু হয় বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর স্থাপনের পর যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কোনোটাই বাস্তবায়ন হয়নি। ভাটার সময় এত পরিমাণ পানি নিচে নেমে যায় যে জাহাজ কিনারে বেড়ানো সম্ভব হয় না। 1000 থেকে 1200 টন পর্যন্ত জাহাজগুলো নৌপাড়ায় ঢুকতে পারতো। এখন সেখানে নব্যতা সৃষ্টি হয়েছে। পানি না থাকাতে 700-800 টনের বেশি জাহাজ এখন আর আসতে পারে না। শ্রমিক ও ব্যবসায়ীরা বলছেন, নোয়াপাড়ার চেঙ্গুটিয়া থেকে রাজঘাট পর্যন্ত 9টি জেটি থাকলেও তার অধিকাংশ বিকল থাকায় কোনো কাজে আসছে না। নদীর নাব্যতা এতটাই কমে গেছে, আমাদের জাহাজের নোঙ্গরটা করা লাগতেছে মাঝ নদীতে। মাল যখন নামাতে হয় তখন 50 ফুট জাহাজ ওই পাশে দিয়ে মালটা নামাতে হয়। তবে নদীর নাব্য ফিরিয়ে আনা সহ অন্যান্য সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বন্দরের এই কর্মকর্তা। এই নাব্যতা সংকট দূরীকরণের বিষয়ে অলরেডি 15 কোটি টাকা টেন্ডার আহ্বান করা হয়েছে। গাইডওয়ালও নির্মাণ করতে পারলে এই বন্দরের গতিশীলতা আসবে এবং কার্যক্রম অনেকাংশে বেড়ে যাবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে। 2013-14 অর্থ বছরে এই বন্দর থেকে 67,98,000 টাকা রাজস্ব আদায় করেছে সরকার। সময় সংবাদ, যশোর। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হল হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সূর্য পূজা। ভোরে সূর্যোদয়ের আগে সবাই দল বেঁধে হাজির হন ধরলা নদীর পুরাতন C&B ঘাটে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় সূর্য পূজার আনুষ্ঠানিকতা। 3 সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে দুঃখ কষ্ট ভোলার উদ্দেশ্যে সূর্য পূজা করে থাকেন। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে নির্বিঘ্নে এ পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এসব সম্প্রদায়ের লোকজন। আমাদের সম্প্রদায়ের মধ্যে এটা হচ্ছে বড় উৎসব। এই পূজায় আমরা নতুন কাপড় চোপড় পেয়েছি। গতবার চেয়ে এবারে খুব মজা হচ্ছে এই পূজায়। নতুন কাপড় পেয়ে আমরা খুব খুশি।
একটা আপদ বিপদ না আসার জন্য এই পূজাটা আমরা করি। আমরা 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান করলাম পূজায়, সেটা আমরা খুব খুশি, নির্বিঘ্নে খুশি, আমরা আনন্দে খুশি, আমাদের কোনো সমস্যা হয়নি। 3 দিন ব্যাপী এই নদীর পাড়ে আমাদের এই পূজা অনুষ্ঠানটি হয়। এখানে আমাদের রবিদাস, হরিজন, রজক সম্প্রদায়, 3 সম্প্রদায়ের লোকজন মিলে এই পূজাটি উৎসব পালন করে থাকি। আবারও প্যারিস ট্র্যাজেডির প্রসঙ্গ। প্যারিস হামলার ঘটনায় এখনও শোকে স্তব্ধ ফ্রান্স। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা। প্রদীপ প্রজ্বলন সহ নানা স্মারক আয়োজনের মধ্য দিয়ে প্যারিসের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিশ্ববাসীও। শোকাচ্ছন্ন হৃদয়ে সোমবারও শত শত মানুষ জড়ো হয় প্যারিসের দল ও রিপাবলিক চত্বরে। ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার আইফেল টাওয়ারকে ফ্রান্সের জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়। এছাড়াও পর্যটকদের কাছে জনপ্রিয় দল ও কনকর্ড চত্বরেও 3 রঙের আলো জ্বালানো হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামলায় হতাহতদের শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। একইভাবে সোমবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদেও প্যারিসে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে 1 মিনিটে নীরবতা পালন করা হয়। ফরাসিদের প্রতি সহমর্মিতা ও হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে মেক্সিকোর ফরাসি দূতাবাসের সামনেও। এ সময় ফরাসি জাতীয় পতাকা হাতে ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই ম্যাচের খবর। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া শক্তিশালী হলেও তাদের বিপক্ষে বাংলাদেশ জয়ের জন্যই খেলবে। সাকারুজদের বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ ফাবিও লোপেজ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে নিজেদের শতভাগেরও বেশি দিয়ে চেষ্টা করতে হবে বলে মনে করেন দলের সহ অধিনায়ক জামাল ভুঁইয়া। আজ বিকেল 5:30টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল। লড়াইটা রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের জন্য হলেও বাংলাদেশের জন্য তা ছিল এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারায় মামুনুলদের সেই সুযোগটা এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। এমন সমীকরণ সামনে রেখে এবার বর্তমান এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দেশের ফুটবলে ক্রুইফ অধ্যায় শেষ হবার পর কোচ ফাবিওর তত্ত্বাবধানে প্রায় মাস দেড়েক অনুশীলন করেছে বাংলাদেশ। অংশ নিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচে। এর মধ্যে কিরগিজস্তানের বিপক্ষে কিছুটা ভালো খেললেও তাজিকিস্তানের বিপক্ষে লোপেজ শিষ্যরা খেলেছেন যাচ্ছে তাই। তারপরও শিষ্যদের উপরে আস্থা রাখছেন এই ইতালিয়ান। দল হিসেবে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে কতটা এগিয়ে তা আমাদের সবারই জানা। তারপরও আমরা জয়ের জন্যই মাঠে নামবো। এটা নাও হতে পারে, তারপরও লক্ষ্য থাকবে ওদের হারানো, কেননা আমরা পেশাদার ফুটবলার। রাশিয়ায় বিশ্বকাপ বাছাই এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ড্র থাকলেও জয় নেই কোনোটিতেই। তার উপর গেল কয়েকটি ম্যাচে বেশ বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে মামুনুলরা। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে লোপেজ শিষ্যদের ঘরের মাঠের এই ম্যাচটি নিজেদের সম্ভ্রম রক্ষার লড়াইও বটে। আমরা নিজেদের মাঠে খেলবো। এটা ঠিক যে অস্ট্রেলিয়া অনেক বড় দল, ওরা বেশ কটি বিশ্বকাপও খেলেছে, তাই বলে মাঠে নামার আগেই আমরা হার মেনে নিতে পারি না। তবে ওদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের শতভাগেরও বেশি দিয়ে চেষ্টা করতে হবে। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাফুফের পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেওয়ার পরও সফর সংক্ষিপ্ত করেছে সকারুজরা, যা স্পষ্টভাবে নির্দেশ করে নিরাপত্তা ইস্যুতে কতটা শঙ্কায় রয়েছে টিম অস্ট্রেলিয়া। আর এর প্রভাব যদি মাঠে পড়ে তা মামুনুলরা কতটা কাজে লাগাতে পারে তা হয়তো সময় বলে দেবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। 2 দিনব্যাপী বন্ধ রাখা হয়েছে আশপাশের এলাকার যান চলাচল ও দোকানপাট। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী নাসির সুলতান। সেখানকার সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। নাসির, আমি যেখানে দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু স্টেডিয়ামের 1 নম্বর গেটে, এটা বলা যায় যে ঢাকার এবং বাংলাদেশের ব্যস্ততম একটি জায়গা। কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন এখানে যে পিছনে অনেকগুলো দোকান আছে, সবগুলোই কিন্তু বন্ধ এবং এখানে অনেক নিরাপত্তা কর্মী আছেন। আমরা সকাল থেকে অনেক পুলিশকে দেখেছি, তো পুলিশ তো আছেনই এবং আমরা জানতে পেরেছি তাদের সাথে কথা বলে যে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে, কারণ এখনো খেলা শুরু হতে প্রায় আরো 5 ঘন্টার মতো বাকি আছে, তো এই 5 ঘন্টার মধ্যে হয়তো র্যাব, সোয়াত সহ অন্যান্য যারা নিরাপত্তা কর্মী আছে, নিরাপত্তা কর্মী
নাসির, পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, বিকেল 5:30 বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে ফুটবল ম্যাচটি রয়েছে সেই কারণে কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী নাসির সুলতান। যাচ্ছি দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষ, রায় কাল। কার্যতালিকায় থাকলেও সাকা চৌধুরীর রিভিউ শুনানি হয়নি আজ। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার। জীবনাশের হুমকি নিয়েও পুলিশের ওপর আস্থা না থাকায় থানায় জিডি করেন না অনেক মানুষ। ফল না পাওয়ায় নিশ্চিত হচ্ছে না অধিকার, নানা অজুহাত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত, দাবি ফরাসি তদন্ত সংস্থার। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফ্রান্সের, ইউরোপ জুড়ে নিরাপত্তা পালন। এবং নিরাপত্তা ইস্যুতে অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও কোনো ছাড় না দেওয়ার প্রত্যয় বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।